এই গল্পে দেখা যায় যে এক ভয়ানক বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পুরো পৃথিবীর সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু এরা কোনো সাধারণ জম্বি নয়। এরা এত দ্রুতগতির যে দৌড়াতে দৌড়াতে উড়ন্ত বিমানকেও ধরে ফেলতে পারে। তাদের মধ্যে কেউ কেউ এতটাই চালাক যে মানুষের চেয়েও আলাদাভাবে চিন্তা করতে পারে। আবার কিছু জম্বি কয়েক কিলোমিটার দূরের টার্গেটকেও ঘ্রাণ শক্তির মাধ্যমে খুঁজে বের করতে পারে। এই বিপদের মধ্যে ডুবে যাওয়া পৃথিবীতে এখন কেবল 2 জন মানুষ বেঁচে আছে। তারা কি বেঁচে থাকতে পারবে নাকি নয়, সেটাই জানা যাবে আজকের এই গল্পে। কাহিনীর শুরুতে দেখা যায় এক ছেলে নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে। ঠিক তখনই হঠাৎ টিভির সিগন্যাল চলে যায় আর স্ক্রিনে একটি জরুরি বার্তা ভেসে ওঠে। সেই খবরটি ছেলেটির মুখের হাসি কেড়ে নেয়। টিভিতে জানানো হয় সারা পৃথিবীতে এক ভয়ানক বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা আক্রান্ত মানুষদের কয়েক মিনিটের মধ্যেই ভয়াল জম্বির মতো করে দেয়। ভাইরাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছড়াচ্ছে আর পৃথিবীর প্রায় প্রতিটি জায়গা এখন এই ভাইরাসের কবলে। টিভিতে ঘোষণা করা হয় যারা এই খবর শুনছ তারা যেন দ্রুত কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। ছেলেটি এটা দেখছিল। এমন সময়ে হঠাৎ উপরের ঘর থেকে অদ্ভুত একটা শব্দ আসে। সেই শব্দ শুনে তার গলায় নিঃশ্বাসই যেন আটকে যায়। ধীরে ধীরে উপরে গিয়ে সে দেখে এটা তার বড় বোনের একটা মজা ছিল। তারপর তারা 2 জন মায়ের ঘরের দিকে যায় এবং দেখে মা খুব চিন্তিত। তিনি তার স্বামীকে ফোন করে পুরো পরিস্থিতি জানাচ্ছেন। তার স্বামী একজন পাইলট। তিনি ফোনে স্ত্রী ও সন্তানদের বলেন যে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই তারা যেন তাকে বাড়িতে অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে নিরাপদ জায়গায় চলে যায়। তিনি সন্তানদের বলেন, চিন্তা করো না, তোমাদের কিছু হবে না, তোমাদের মা তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তারপর তিনি নিজের হাতে থাকা লাকি ব্রেসলেটটি দেখান, যা তার মেয়ে অ্যাবিগেল তৈরি করেছিল। এটা দেখে অ্যাবিগেল খুব খুশি হয়ে যায়। অন্যদিকে তাদের মা তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। ঠিক তখনই বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। তাই তিনি দ্রুত নিজের 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তারা যখন গাড়িতে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই এক জম্বি হঠাৎ সেই শিশুদের মায়ের উপর আঘাত করে। ভয় পেয়ে অ্যাবিগেল দ্রুত গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের চোখের সামনে দেখে তার ছোট ভাই ও মা জম্বিদের হাতে মরে যাচ্ছে। সেই জম্বি ছোট মেয়েটিকে দেখতে পায় না, তাই কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। ছোট্ট মেয়েটি ভয় ও শোকে কাঁপছিল। তখনই সে দেখে তার মাও এখন জম্বিতে পরিণত হয়েছে। মা যখন নিজের মেয়েকে দেখে তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ঠিক যখন মা অ্যাবিগেলকে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই এক ভদ্রলোক ফেরেশতার মতো এসে অ্যাবিগেলের মাকে মেরে ফেলে এবং অ্যাবিগেলকে বাঁচায়। কিছুক্ষণ পর তারা দেখে অ্যাবিগেলের ছোট ভাইটিও জম্বিতে রূপ নিচ্ছে। তাই সেই লোক মেয়েটিকে বলে, তুমি কান বন্ধ করো, এবং তারপর ছেলেটিকে গুলি করে মেরে ফেলে। এরপর গল্পে 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন দেখা যায় জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একসময় আলোয় ঝলমল করা শহরগুলো এখন পরিত্যক্ত ও নিস্তব্ধ। প্রায় সব মানুষ হয় মরে গেছে, নয়তো জম্বিতে রূপান্তরিত হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এখন কেবল 2 জন মানুষ বেঁচে আছে, অ্যাবিগেল, যে মেয়েটিকে তখন সেই ভদ্রলোক বাঁচিয়েছিল, আর সেই ভদ্রলোক নিজে। এখন অ্যাবিগেল বড় হয়ে গেছে। তাই তারা দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এবং ঘোড়ায় চড়ে রওনা হয়। পথে হঠাৎ তাদের ঘোড়াটি অস্থিরভাবে হিনহিন করতে থাকে। জ্যাক বুঝে যায় আশপাশে বিপদ খুব কাছেই আছে। তারা চারপাশে তাকিয়ে দেখে দূরে একটি জিপগাড়ি জম্বিদের আক্রমণে উল্টে পড়ে আছে, আর একজন সাধারণ মানুষ সেখানে প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এমনিতেই পৃথিবীতে এখন মানুষ প্রায় শেষ হয়ে গেছে, তাই জ্যাক ও অ্যাবিগেল সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই মানুষটিকে বাঁচাতে হবে। জ্যাক অ্যাবিগেলের নিশানার দক্ষতা যাচাই করতেও চায়, তাই সে বলে, তুমি ওই মানুষটাকে বাঁচাবে, দেখি তুমি পুরোপুরি ট্রেন হয়েছ কিনা। জ্যাক বলে, শান্তভাবে টার্গেট ঠিক করো, তারপর গুলি চালাও। কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি চালিয়ে ফেলে, ফলে গুলিটা জম্বির সঙ্গে সঙ্গে সেই সার্ভাইভারকেও লাগে। এটা দেখে জ্যাক খুব রাগান্বিত হয় এবং অ্যাবিগেলকে বকুনি দেয়। এরপর তারা 2 জন সেই আহত মানুষের কাছে যায়। দেখে লোকটা আর বাঁচবে না, তাই জ্যাক নিজেই তাকে মেরে ফেলে, যাতে যদি সে জম্বির কামড়ে আক্রান্ত হয় তাহলে পরে জম্বি হয়ে তাদের জন্য বিপদ না হয়। এরপর তারা মরা মানুষের গাড়ি থেকে দরকারি সব জিনিস নিতে শুরু করে। জ্যাক সেই লোকটার জুতোগুলো পরে নেয়। ঠিক তখনই সেই মৃত মানুষের দলের আরও কয়েকজন এসে যায়, সবাই ভারী অস্ত্র হাতে, আর তারা জ্যাক ও অ্যাবিগেলকে ঘিরে ফেলে। একজন দেখে যে জ্যাকের পায়ে তাদের মৃত সঙ্গীর জুতো। এতে তারা সন্দেহ করে যে জ্যাকরা তাদের বন্ধুকে মেরে তার জিনিস লুট করেছে। তারা যখন 2 জনকে মারার প্রস্তুতি নিচ্ছে, তখনই এক গর্ভবতী নারী গাড়ি থেকে নেমে আসে এবং নিজের সঙ্গীদের বলে, ওদের ছেড়ে দাও। ঠিক সেই মুহূর্তে কালো ঘোড়াটি আবার অস্থির হয়ে ওঠে, বিপদের সংকেত দেয়, আর পরের মুহূর্তেই দূর জঙ্গল থেকে গর্জনের মতো শব্দ শোনা যায়। অসংখ্য জম্বি ঝড়ের বেগে চারদিক থেকে তাদের দিকে ছুটে আসছে। জম্বিরা এত দ্রুত ছিল যে কেউ পালানোর সুযোগ পায় না, তাই সবাই অস্ত্র বের করে সেখানেই লড়াই শুরু করে।
তাদের কাছে অস্ত্র থাকলেও জম্বির সংখ্যা ছিল ভয়ানক বেশি। একে একে দলের অনেকেই জম্বিদের কামড়ে মারা যায়। বেঁচে থাকা লোকদের আর কোনো আশ্রয় থাকে না, আর কিছুক্ষণের মধ্যেই তাদের সংখ্যা খুবই কমে আসে। এক শক্তিশালী লোক দুর্ভাগ্যবশত জম্বির কামড়ে আক্রান্ত হয়, তাই সে নিজেকে গুলি করে মেরে ফেলতে চায়, কিন্তু বন্দুকের গুলিগুলো শেষ হয়ে যায়। এখন তারা বুঝে গেছে যে আর জম্বিদের সঙ্গে লড়তে পারবে না, তাই অ্যাবিগেল দ্রুত সেই গর্ভবতী মহিলাকে গাড়িতে বসায়। গাড়িতে ওই মহিলার স্বামীও আগে থেকেই বসা ছিল। জ্যাক তাড়াতাড়ি গাড়ি চালু করে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন পুরো গ্রুপের মধ্যে কেবল এই 4 জনই জীবিত বেঁচে আছে, বাকি সবাই জম্বিদের শিকার হয়ে গেছে। এদিকে এক কালো মুখওয়ালা জম্বি নিজের সঙ্গীদের মৃত দেখে প্রচণ্ড রেগে যায়। ওদিকে এই 4 জন জম্বিদের হাত থেকে বাঁচতে বাঁচতে গাড়িতে রওনা হয়। রাস্তায় চলার সময় জ্যাক পিছনের সিটে বসা মহিলাকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছিলে? জানতে চাওয়ায় মহিলা বলে, তারা সবাই শিপটাউন নামের একটা জায়গায় যেতে চেয়েছিল, যেখানে নাকি মানুষ এখনও নিরাপদে থাকে, সেখানে জীবনের সব প্রয়োজনীয় ব্যবস্থা আছে, আর তারা সেখানে গিয়ে একটা স্বাভাবিক জীবন কাটাতে চেয়েছিল। এটা শুনে অ্যাবিগেলে খুব খুশি হয়, কারণ সেই জায়গার মতো একটা স্থানের খোঁজেই তো সে সবসময় থেকেছিল। কিন্তু জ্যাক বলে, এমন কোনো কলোনি নেই, আমি 10 বছর ধরে এদিক ওদিক ঘুরছি, কিন্তু কোথাও এমন জায়গা দেখিনি। ঠিক তখনই তাদের গাড়ি মাঝপথে খারাপ হয়ে যায়। সেই সময় গর্ভবতী মহিলার স্বামী, যার নাম ডেভিড, গাড়ি থেকে নামে। সে বলে, আমি একজন মেকানিক, আমি এটা ঠিক করতে পারি, কিন্তু যন্ত্রপাতি না থাকায় সে গাড়িটা ঠিক করতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় গাড়িটা সেখানেই রেখে পায়ে হেঁটে যাত্রা চালিয়ে যাবে। অনেক কিলোমিটার হাঁটার পর তারা এক পরিত্যক্ত আবাসিক এলাকায় পৌঁছে যায়। সেখানে এখনও উঁচু উঁচু ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু চারদিক মৃত্যুর মতো নিস্তব্ধতা বিরাজ করছে। তারা প্রথমে চারপাশটা ভালোভাবে পরীক্ষা করে দেখে। কোনো বিপদের চিহ্ন না পেলে তারা সিদ্ধান্ত নেয় রাতটা এখানেই কাটাবে। রাতে তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে। অ্যাবিগেল শিপটাউন নামের সেই জায়গায় যেতে প্রচণ্ড উদ্গ্রীব ছিল। সে গর্ভবতী মহিলার সঙ্গে বসে জায়গাটা নিয়ে কথা বলতে থাকে। মহিলা বলে, আমাদের আগে থেকেই শিপটাউনে থাকা লোকদের সঙ্গে রেডিওতে যোগাযোগ হয়েছিল। ওটা খুব সুন্দর একটা জায়গা, যেখানে আমরা স্বাধীনভাবে থাকতে পারবো। এই কথাগুলো শুনে অ্যাবিগেলের চোখে আনন্দের ঝিলিক জ্বলে ওঠে। অন্যদিকে জ্যাক বাইরে চারদিকে ফাঁদ পেতে রাখে, যাতে তারা ঘুমিয়ে গেলেও কোনো বিপদ কাছে এলে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। এরপর জ্যাক ভেতরে এসে একটা ম্যাপ বের করে সবাইকে বোঝাতে শুরু করে। তাদের কিছু দূর পর্যন্ত পৌঁছে দেবে, তারপর দুজন আলাদা পথে এগিয়ে যাবে। কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না। সে জ্যাকের কাছে গিয়ে তর্ক শুরু করে যে ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে একা ও নিরাপদে সেই জায়গায় পৌঁছে দিতে পারবে না, আমাদের ওদের সঙ্গে যাওয়া উচিত। কিন্তু জ্যাক শান্তভাবে বলে, আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। দেখো, যেখানে বেশি মানুষ থাকে সেখানে বিপদও বেশি হয়। কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই যুক্তিতে রেগে গিয়ে চলে যায়। তারা কেউই জানত না যে সেই কালো মুখওয়ালা জম্বি তাদের গাড়ির গন্ধ শুকে শুকে ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। পরের সকালে অ্যাবিগেল ছাদে বসে নিজের শৈশবের ছবি দেখছিল। হঠাৎ নিচের দিক থেকে গাছের পাতা নড়ার শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলে জম্বিরা ভেতরে ঢুকে পড়েছে। সবাইকে সতর্ক করতে নিচে দৌড়ে যায়, কিন্তু পথের মধ্যে এক জম্বি তার পেছনে লেগে যায়। অ্যাবিগেল প্রাণ বাঁচাতে সিঁড়ি বেয়ে অপরের দিকে দৌড়ায়, আর তাড়া করা জম্বিটিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। কিন্তু তাতে নিজের ভারসাম্য হারিয়ে সেও নিচে পড়ে যাবার উপক্রম হয়। ঠিক তখনই জ্যাক সময় মতো এসে তাকে ধরে ফেলে এবং বাঁচায়। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই কালো মুখওয়ালা জম্বি তার সঙ্গীদের নিয়ে সেখানে এসে হাজির হয়। তারা বুঝে গেছে যে তাদের এক সাথী কোথায় মারা গেছে, কিন্তু তারা সবাই জ্যাকের আগে থেকে পাদা ফাঁদে পড়ে যায়। ফলে অনেক জম্বি মারা পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে জ্যাক বুঝে ফেলে যে জম্বিদের দল সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা গত রাতে ছিল, অর্থাৎ জম্বিরা এখনও তাদের পিছুই নিয়ে আছে। তবে ভালো খবর ছিল, তারা ইতিমধ্যে সেই জায়গা ছেড়ে অনেকটা দূরে এগিয়ে গেছে। পথে হাঁটতে হাঁটতে অ্যাবিগেলের মনে পড়ে যায় একটু দূরে একটা ছোট বিমানবন্দর আছে, যেখানে তার বাবা কাজ করতেন। সে বলে, হয়তো ওখানে এখনো কিছু বিমান পড়ে আছে। যদি একটা চালু অবস্থায় থাকে, আমরা সহজেই শিপটাউনে পৌঁছতে পারবো। কিন্তু জ্যাক দ্বিধা করে বলে, ওটা একটা খোলা জায়গা, যদি জম্বিরা আমাদের ঘিরে ফেলে তাহলে পালানোর কোনো উপায় থাকবে না, আর সম্ভবত কোনো বিমানও কাজের অবস্থায় নেই। তবু অ্যাবিগেলের বারবার অনুরোধে জ্যাক রাজি হয়ে যায়, আর তারা সবাই মিলে বিমানবন্দরে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে কোথাও কোনো বিমান নেই। জ্যাক হেসে বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম এখানে কিছুই থাকবে না। তারা যখন আশপাশে একটা ছোট গ্যারেজে ঢোকে, দরজা খুলতেই ভাগ্যক্রমে ভেতরে একটা ছোট বিমান খুঁজে পায়। এটা দেখে সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, কারণ এখন শিপটাউনে পৌঁছানোর পথটা অনেক সহজ মনে হচ্ছিল। তবে এই বিমানটা বহু বছর ধরে ব্যবহার হয়নি, তাই মেকানিক ডেভিড বলে, এটা একটু সারাতে হবে, বেশি সময় লাগবে না, 10-15 মিনিটেই ঠিক করে ফেলবো। যখন ডেভিড বিমানটা ঠিক করতে ব্যস্ত, জ্যাক আর অ্যাবিগেল বিমানবন্দরের ভেতরে দরকারি কিছু জিনিস খুঁজতে যায়। ঠিক তখনই ডেভিড দূরবীন দিয়ে দেখে দূর থেকে বিশাল এক জম্বির দল তাদের দিকে এগিয়ে আসছে, খুব দ্রুত গতিতে। সে দৌড়ে গিয়ে জ্যাক আর অ্যাবিগেলকে সতর্ক করে বলে, দ্রুত বিমান চালু করতে হবে, নালে জম্বিরা এসে আমাদের মেরে ফেলবে। অ্যাবিগেল তাড়াতাড়ি পাইলটের আসনে বসে যায় আর সামনে থাকা নির্দেশিকা বইগুলো পড়তে শুরু করে,
কারণ তার বাবা পাইলট ছিলেন আর সেখান থেকে সে কিছুটা বিমান চালানোর ধারণা পেয়েছিল। এদিকে জ্যাক বন্দুক হাতে জম্বিদের দিকে গুলি চালিয়ে তাদের আটকে রাখার চেষ্টা করে। কোনো রকমে অ্যাবিগেল বিমানটা চালু করতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বহু জম্বি রানওয়ে পর্যন্ত পৌঁছে গেছে। তাদের গতি এত বেশি যে এক জম্বি প্রায় বিমানের দরজা পর্যন্ত এসে যায়। তবে জ্যাক তাকে গুলি করে মেরে ফেলে এবং বিমানের দরজা মুক্ত করে। এদিকে অ্যাবিগেল পুরোপুরি কন্ট্রোল বুঝে নেয় এবং সফলভাবে বিমানটাকে ওড়াতে সক্ষম হয়। বিমানে বসে সবাই আনন্দে উল্লাস করে, কারণ তারা ভাবছিল এবার সরাসরি শিপটাউনে পৌঁছে যাবে। জ্যাক তখন বলল, তুমি না থাকলে আমরা কখনোই এখানে পৌঁছতে পারতাম না। এই কথা শুনে ম্যাগিনের প্রতি জ্যাকের সহানুভূতি জেগে ওঠে। তিনি তার নিজের গল্পটি বলে, 10 বছর আগে যখন এই জম্বি ভাইরাস শুরু হয়েছিল, তখন তাকে প্রথমে নিজের স্ত্রীকে প্রাণে মেরে ফেলতে হয়েছিল, কারণ সে তাকে কামড়াচ্ছিল। সেই ঘটনার পর থেকে তার ভিতরের মানুষটা যেন কোথাও হারিয়ে ভালো মতো থাকে না। এখন এই পৃথিবীতে জ্যাকের কাছে একমাত্র অ্যাবিগেল আছে, যাকে সে যে কোনো মূল্যে বেঁচে রাখতে চায়। জ্যাক ম্যাগিনকে বলে যে এখন তার উদ্দেশ্য বদলে গেছে, আমি প্রথমেই তোমাকে শিপটাউন পর্যন্ত পৌঁছে দেব। এই কথা শুনে ম্যাগিন খুব খুশি হয়ে ওঠে। অন্যদিকে দেখা যায় ম্যাগিনের স্বামী ডেভিড নিজের মাথার ওপর বন্দুক রেখে আত্মহত্যার চেষ্টা করে। বাস্তবে তার পায়ের ওপর একটি জম্বি কামড় দিয়েছে, তবুও তখনও ডেভিড জম্বি হয়নি, কারণ রক্তচিহ্নটা খুব ছোট ছিল। সুতরাং জম্বিতে রূপান্তর ধীরে ধীরে হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় যে সে তার স্ত্রীকে শিপটাউন পাঠিয়ে দিয়ে নিজেকে আলাদা করে নেবে। পরের সকালের দিকে 4 জন আবার তাদের যাত্রা চালিয়ে দেয়। পথে জ্যাক ডেভিডের আচরণে অদ্ভুত কিছু লক্ষ্য করে এবং বুঝে নেয় যে সে ইনফেক্টেড। তাই সে ডেভিডকে ধরে নিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়, যেখানে ম্যাগিন আর অ্যাবিগেল নেই। জ্যাক ডেভিডের প্যান্ট উঠিয়ে দেখে যে সেখানে জম্বির কামড়ের দাগ রয়েছে। এখন নিশ্চিত হয়ে গেছে যে ডেভিড শীঘ্রই জম্বি হয়ে উঠবে। জ্যাক ডেভিডকে বলে, বলো তুমি নিজে মারা পছন্দ করবে নাকি আমি মারি? ডেভিড বলে, আমি কাউকে যেন ক্ষতি করব না, আর যদি এমন পরিস্থিতি আসে তবেই আমি নিজেই নিজেকে মারবো। তাই জ্যাক তাকে ছেড়ে দেয়। হেঁটে চলতে চলতে রাত হয়ে আসে এবং তারা একটি বাড়ি দেখতে পায়। জ্যাক বন্দুক হাতে এগোতে শুরু করে। তখন হঠাৎ শক্ত আলো ঝলমল করে ওঠে এবং স্পিকারের মাধ্যমে বলে, তোমরা তোমাদের অস্ত্র নামিয়ে ফেলো, নতুবা গুলিতে ঝেঁড়া করে দেয়া হবে। তখনই তারা বুঝতে পারে ভিতরে মানুষ আছে। অ্যাবিগেল এগিয়ে গিয়ে বলে যে তাদের এখানে আসার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয়, তাদের সাহায্য প্রয়োজন। তখন বাড়ির মালিক বাইরে এসে বলে, তোমাদের এখানে প্রচুর খাবার দেয়া হবে এবং রাত কাটিয়ে দিতে দেয়া হবে, কিন্তু একটি শর্ত, তোমরা তোমাদের বন্দুক বাইরে রেখে ঢুকবে। তারা অস্ত্র বাইরে রেখে দেয় এবং সেই লোক তাদের ভিতরে নিয়ে যায়। তিনি তাদের স্বাগত জানিয়ে বলে যে তিনি একজন সায়েন্টিস্ট, তিনি এখানে একা থাকেন, তিনি চাইলে এখান থেকে চলে যেতে পারতেন, কিন্তু এমন নিরিবিলি জায়গায় গবেষণা করা সহজ হয়। তিনি তাদের ভালো খাবার দেন। কয়েকদিন হলে এমন সুস্বাদু খাবার তারা খায়নি। তারা খাবারে মেতে ওঠে। খাওয়ার পর সায়েন্টিস্ট তাদের জন্য পানীয় নিয়ে আসে। সবাই খুশি। বহুদিন পরে আরাম করে বসে গল্প করার সুযোগ পান। তবে সায়েন্টিস্টের কথাগুলো শুনে তাদের অদ্ভুত লাগতে থাকে। সায়েন্টিস্ট বলে, ভাইরাসটা অবশ্যই খারাপ, তবে অন্যদিকে মানুষও আপগ্রেড হচ্ছে। দুর্বল মানুষরা বিলুপ্ত হবে আর শক্তিশালীরা জম্বি হয়ে বেঁচে যাবে। জম্বিরা খাওয়ার জন্য বেঁচে থাকে, উন্নতির জন্য নয়। তাই জম্বিদেরই পৃথিবীতে রাজ করা উচিত। এই কথা শুনে 4 জনই বিস্মিত ও স্তম্ভিত হয়ে পড়ে। তখন ডেভিডের অবস্থা আরো খারাপ হয় এবং সে বাথরুমে ঢুকে আয়নায় দেখে যে তার শরীরে ভাইরাস পুরোপুরি ছড়িয়ে গেছে। বাথরুম থেকে ফিরে এসে দেখে জ্যাক ও বাকি সবাই অচেতন পড়ে আছে। বাস্তবে সায়েন্টিস্ট মদে বর্ণহীন ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই দৃশ্য দেখে ডেভিড সায়েন্টিস্টের উপর হামলা শুরু করে। তখন সায়েন্টিস্ট তার হাতে থাকা একটি ডিভাইসের বাটন টিপে দেয়। ডেভিড হঠাৎ দুর্বলতায় ভোগে এবং মাটিতে লুটিয়ে পড়ে। সায়েন্টিস্ট বলে, এই ডিভাইসটি আমি বছরের পর বছর পরিশ্রম করে তৈরি করেছি। এর সাহায্যে আমি বিশ্বের যে কোনো কোণে যেতে পারি এবং জম্বিলা আমাকে কিছুই করতে পারবে না। সায়েন্টিস্ট এমন একটি যন্ত্র বানিয়েছে যার মাধ্যমে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ এখন সে পুরো পৃথিবীর রাজা হয়ে সবাইকে নিজের ইশারায় নিচিয়ে তুলবে। এরপর ডেভিড অচেতন হয়ে পড়ে। যখন সে হুঁশে আসে তখন দেখে তাকে ও তার সঙ্গীদের বাধা হয়েছে এবং সায়েন্টিস্ট 4 জনকে পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে ব্যবহার করতে যাচ্ছে। এইসব করার পর সায়েন্টিস্ট জিজ্ঞেস করে, তোমরা কি আমার স্ত্রীকে দেখতে চাও? সায়েন্টিস্ট তার স্ত্রীকে খাঁচায় আটকে রেখেছিল। সে নিয়মিত মানুষ ধরে এনে তাকে খাওয়াতো। এই ডিভাইসটাও সে নিজের স্ত্রীকে দিয়ে এক্সপেরিমেন্ট করে বানিয়েছিল। যখন সায়েন্টিস্ট খাঁচার দরজা খোলে, তার স্ত্রী প্রথমেই তার উপর আক্রমণ করে, কিন্তু সেই ডিভাইসের সাহায্যে তাকে কন্ট্রোল করে সেই 4 জনের দিকে পাঠিয়ে দেয়। সে জ্যাকের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জ্যাক তাকে লাথি মেরে পেছনে ঢেলে দেয়। তখনই ডেভিড ভাইরাসের শক্তিতে দড়ি ছিঁড়ে ফেলে এবং নিজের সঙ্গীদেরও মুক্ত করে দেয়। বাড়ির মালিক বিপদ বুঝে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর তারা 4 জন তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে আসে। ভাগ্য ভালো, বাইরে তারা সায়েন্টিস্টের গাড়ি পায় আর সবাই তাতে চড়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিন্তু সায়েন্টিস্ট হাল ছাড়ে না। সে নিজের ডিভাইস দিয়ে কিছু জম্বিকে কন্ট্রোল করে তাদের পিছু নেয়। জ্যাক গাড়ির গতি বাড়িয়ে জম্বিদের অনেক পিছনে ফেলে দেয়, কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল, তাই আবার তাদের হেঁটে এগোনো ছাড়া আর কোনো উপায় থাকে না। কিছুটা হাঁটার পরই জম্বিরা আবার তাদের ধরে ফেলে। ডেভিড বুঝে যায় তার হাতে সময় খুবই কম, সে শিগগিরই জম্বি হয়ে যাবে। তাই সে বাকিদের বলে, তোমরা সামনে এগিয়ে যাও, আমি পেছনে থেকে জম্বিদের থামাবো। কিন্তু তার স্ত্রী যেতে চায় না। তখন ডেভিড বলে, তোমাকে আমাদের শিশুর জন্য বেঁচে থাকতে হবে, আমি এটা আমাদের আসতে চলা সন্তানের জন্য করছি। এরপর ডেভিড জম্বিদের সঙ্গে লড়াই শুরু করে আর সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করে। অনেকক্ষণ সে জম্বিদের ব্যস্ত রাখে।
ফলে তার সঙ্গীরা অনেক দূর চলে যেতে পারে। কিন্তু শেষে এক জম্বি এসে ডেভিডকে মেরে ফেলে। জ্যাক মেগানকে কোলে তুলে নিয়ে সামনে এগোয়, আর অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষের বসতি ছিল। অ্যাবিগেল সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কারণ তাদের পেছনে বিশাল জম্বি বাহিনী ছিল। উপরের টাওয়ারে থাকা 2 প্রহরী তাদের দিকে স্নাইপার দিয়ে জম্বিদের গুলি করতে শুরু করে আর তাদের জন্য কভার দেয়। কিছুক্ষণের মধ্যেই তাদের উদ্ধারের জন্য একটি বোট আসে এবং তারা 3 জন সেই বোটে চলে শিপ টাউনে পৌঁছে যায়। কালো মুখের জম্বি তার দলকে থামিয়ে দেয়, কারণ সামনে জল ছিল আর তারা সেটা পার হতে পারত না। অন্যদিকে মেগানের ডেলিভারির সময় হয়ে গিয়েছিল, তাই তার তৎক্ষণাৎ চিকিৎসার দরকার ছিল। সৌভাগ্যক্রমে সেখানে ডাক্তার ও হাসপাতালের সুবিধা ছিল। পরদিন সকালে দেখা যায় বহু বড় বড় জাহাজ একত্র করে এই জায়গাটাকে একটা টাউনে পরিণত করা হয়েছে, যার চারপাশ জলে ঘেরা। জ্যাক অ্যাবিগেলকে বলে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু অ্যাবিগেল এখানেই থেকে যেতে চায়, কারণ তার মানুষের মধ্যে থাকতে ভালো লাগে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঠিক তখনই এক ডাক্তার এসে জানায় মেগান একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে হয়তো বেশি দিন বাঁচবে না। এটা শুনে জ্যাকের মন ভার হয়ে যায়। সে তাড়াতাড়ি হাসপাতালে যায়। মেগান তখন খুব দুর্বল, আর সে নিজের মেয়েকে জ্যাকের হাতে তুলে দিতে চায়। সে চায় মেয়েটি অ্যাবিগেলের মতোই বড় হয়ে উঠুক। জ্যাকের মনে তার মৃত স্ত্রীর স্মৃতি জেগে ওঠে, আর সে মেগানের মেয়েকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। ওদিকে অ্যাবিগেল এক হ্যান্ডসাম ছেলের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছিল। সে কোনোদিন কল্পনা করেনি এত মানুষ একসঙ্গে বসে মদ খেতে পারে আর সুন্দর শীতে নাচ গাইতে পারে। এতে তার এখানে থেকে যাওয়ার ইচ্ছা আরো দৃঢ় হয়। কিছুক্ষণ পরে অ্যাবিগেল দেখে সেই ছেলেটি চুপি চুপি এক কেবিনে ঢুকে যাচ্ছে। কৌতূহলবশত সেও ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে পুরো কেবিন তারও আর বোমা দিয়ে ভর্তি। সেখানে একটি ওয়্যারলেস সুইচ ঝুলছে। সেই যেমনই সুইচটি স্পর্শ করে, ছেলেটি ছুটে এসে বলে ওঠে, আমরা শিপ টাউনের নিচে বোমা বসিয়েছি। যদি কখনো জায়গাটা বিপদে পড়ে, মানুষ ওই পথ দিয়ে পালিয়ে যাবে আর বাইরে থেকে এই জায়গাটা উড়িয়ে দেওয়া হবে। কিন্তু তারা কেউই ভাবতে পারেনি যে সেই দিন এত তাড়াতাড়ি এসে যাবে। ঠিক তখনই সেই সায়েন্টিস্টের আগে ফুসফুসে দিতে সেখানে এসে পৌঁছে যায়। সে দেখে এই মানুষগুলো অনেক জম্বিকে মেরে ফেলেছে। তাদের সাহায্যে সে পৃথিবী দখল করতে চেয়েছিল। সে নিজের কন্ট্রোল ডিভাইস দিয়ে কালো মুখের জম্বি রাজাকে নিজের নিয়ন্ত্রণে আনে। সায়েন্টিস্টের সাহায্যে এখন আর শিপ টাউনের নিচের জল তাদের রক্ষা করতে পারে না। অসংখ্য জম্বি জলের নিচ দিয়ে উঠে এসে শিপগুলোর ওপর আক্রমণ চালায়। তারা হঠাৎ করে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, অনেককে মেরে ফেলে। চারিদিকে হাহাকার ছড়িয়ে পড়ে। এদিকে জ্যাক খবর পায় যে জম্বিরা আক্রমণ করেছে। সে চিন্তায় পড়ে যায়, কারণ অ্যাবিগেল বিপদে থাকতে পারে। সে জম্বিদের মারতে মারতে এগোয় আর অবশেষে অ্যাবিগেলকে খুঁজে পায়। অন্যদিকে সেই সায়েন্টিস্টও শিপে পৌঁছে যায় এবং অ্যাবিগেলকে খুশি মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে জ্যাক রাগে ফেটে পড়ে সায়েন্টিস্টের দিকে দৌড়ে যায়, কিন্তু হঠাৎই এক জম্বি এসে তাকে ধাক্কা দিয়ে নিচের ট্যাঙ্কে ফেলে দেয়। সেখানে সায়েন্টিস্টও পৌঁছে যায় এবং জ্যাকের উপর প্রতিশোধ নিতে চায়। সে জ্যাককে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু জ্যাক জানতো সায়েন্টিস্টের সঙ্গে সরাসরি লড়াই করা বোকামি। তাই সে আক্রমণ করে সায়েন্টিস্টের হাতে থাকা ডিভাইসটা দেয়ালে আছড়ে ভেঙে দেয়। এখন সায়েন্টিস্টের কাছে আর জম্বিদের কন্ট্রোল করার কোনো শক্তি থাকে না। ফলাফল, কিছুক্ষণের মধ্যেই সেই বৃদ্ধ সায়েন্টিস্ট নিজেই জম্বিদের হাতে মারা পড়ে। সৌভাগ্যবশত এই ক্যাম্পে আগেই পালানোর একটা পথ তৈরি করা ছিল। বেঁচে থাকা বহু মানুষ সেই গোপন সুড়ঙ্গ পথে নদীর অপর পাড়ে পৌঁছে যায়। যখন তারা বোমা চালু করতে যাচ্ছে, তখন সেই হ্যান্ডসাম ছেলেটি বোতাম চাপতে পারে না, কারণ অ্যাবিগেল তখনও শিপে আছে। এখন জ্যাক আর অ্যাবিগেল একসঙ্গে দৌড়ে পালাতে থাকে। ঠিক তখনই পেছন থেকে জম্বি রাজা অ্যাবিগেলকে ধরে ফেলে। জ্যাক দ্রুত কাঠের টুকরো দিয়ে সেই জম্বির মাথায় আঘাত করে, ফলে সে পেছনে পড়ে যায়। হঠাৎ অ্যাবিগেলের চোখ পড়ে জম্বি রাজার হাতে বাঁধা একটি ব্রেসলেটের দিকে। সেটাই সেই ব্রেসলেট যা সে ছোটবেলায় নিজের হাতে বানিয়ে বাবাকে দিয়েছিল। সে বুঝে যায় এই জম্বি আসলে তার বাবা, কিন্তু এখন সে আর মানুষ নয়, বরং পুরোপুরি জম্বি হয়ে গেছে। এমন সময় জ্যাক তার হাত ধরে টেনে বলে, চলো এখনই পালাতে হবে। ওদিকে সেই হ্যান্ডসাম ছেলেটি তাদের পালাতে দেখেই ওয়্যারলেস রিমোটের বোতাম টিপে দেয়। মুহূর্তের মধ্যে পুরো শিপ টাউন আগুনে জ্বলে ছাই হয়ে যায়। তবে যুদ্ধ এখানেই শেষ হয়নি। ক্যাম্পের নেতা গলা ধরে বাইরে আসে, কারণ লড়াইয়ের সময় তাকে জম্বি কামড়েছিল। ভাইরাস ছড়ানোর আগেই কালো মুখের জম্বি আবার তার ওপর আক্রমণ করে। অবাক করা ব্যাপার, সেই জম্বি রাজাও বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল। জ্যাক সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে জম্বি রাজার সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু সে জম্বি রাজার শক্তির সামনে দুর্বল হয়ে পড়ে। তাই অ্যাবিগেল মাটি থেকে বন্দুক তুলে নেয়। সে জানে তার সামনে দাঁড়িয়ে থাকা জম্বি রাজা আসলে তার বাবা, কিন্তু সে দেখছে তার বাবা সেই জ্যাককে মারছে, যিনি তাকে বড় করেছেন, জীবন দিয়েছেন। অ্যাবিগেল এক মুহূর্ত দেরি না করে সেই কালো মুখের জম্বি রাজার দিকে গুলি চালায়। গুলিতে জম্বি রাজা পড়ে যায়, কারণ যদি সে গুলি না করত তবে সেই জম্বি রাজা সেখানে থাকা সবাইকে মেরে ফেলত। এরপর জ্যাক আর অ্যাবিগেল একে অপরকে জড়িয়ে ধরে। তাদের চোখের সামনে দূরে সমুদ্রের ওপরে এক নির্জন দ্বীপ দেখা যায়। তারা এবং বেঁচে থাকা লোকজন সিদ্ধান্ত নেয় সেখানেই তারা নতুন করে এক মানব সভ্যতা গড়ে তুলবে। এইভাবেই এই গল্পের শেষ হয়।